নমস্কার, আমি সৌমেন সরকার আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনটি সাক্ষাৎকার এবং আইন ভিত্তিক। আমরা অনেকেই হয়তো শুনেছি বা জেনেছি সেকশন 498A অফ ইন্ডিয়ান পেনাল কোড। দেখুন, 144, 420, এই 498A এই সমস্ত ধারাগুলো কিন্তু এখন আমাদের কাছে অনেকটা পরিমাণে ফ্যামিলিয়ার হয়ে উঠেছে এবং এই যে ধারা 498A অনেকের কাছেই ত্রাসের কারণ, আবার অনেকের কাছেই এটা হচ্ছে একটা বিশাল সমস্যার সমাধান। কাজে এক কথায় বলে দেওয়া যাবে না যে সেকশন 498A অফ ইন্ডিয়ান পেনাল কোড এটা একটা ত্রাসের কারণ বা সবসময় একটা সমাধান। এর পক্ষে বিপক্ষে অনেক কিছু বলার আছে, জানার আছে। সেই ব্যাপারটার জন্যই গিয়েছিলাম প্রখ্যাত আইনজীবী, যিনি এই সমস্ত ব্যাপারে বছরের পর বছর কাজ করেছেন, শ্রী কমল কুমার দত্তর কাছে। He was very kind enough to allow me time and answer my questions. Thanks to him, এবং যাদের এই ব্যাপারে বেশ কিছুটা ধোঁয়াশা ছিল, আশা করি সেই ধোঁয়াশাগুলো কেটে যাবে। এবং এই অনুষ্ঠানটা শোনার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাকে কিছুটা উৎসাহিত করবেন, যাতে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি করে করতে পারি। নমস্কার। কথা বলবো সিনিয়র অ্যাডভোকেট কমল কুমার দত্তের সঙ্গে। আগে তো বলে রেখেছি যে কি সাবজেক্টে আমরা কথা বলবো, সরাসরি প্রশ্ন উত্তরের মধ্যে চলে আসা যায়। তো প্রথমে একটুখানি ওনার কাছে জেনে নেব যে 1983-তে 498A চালু হয়েছে। তার আগে বা পরে এই সিচুয়েশনটা কেমন ছিল যে হঠাৎ 498 পর্যন্ত? অ্যাকচুয়ালি দেখুন, সাধারণত মানে হাউস ওয়াইফদের ওপর যে টর্চার হতো, এখন তার জন্য আগে স্পেসিফিক্যালি টর্চার হলে তার রিলিফ ছিল, কিন্তু স্পেসিফিক রিলিফ করার জন্য পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে 498A আনা হয়। এবং এটা আনার পরে একদিক থেকে যেমন খুব সুবিধা হয়েছিল যে হাউস ওয়াইফের উপর ফর দি পারপাস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টর্চার ফর ডিমান্ড অফ ডাউরি, এই যে বিষয়টা, এটা স্পেসিফিক অ্যালিগেশনটার উপর বেস করে স্পেসিফিক কেস স্টার্ট হতে শুরু করলো। এখন প্রত্যেকটা জিনিসের না প্রবলেমটা হয় কি জানেন, যার একটা ভালো দিক থাকে আবার একটা খারাপ দিকও দেখা যায়। কিরকম, এই 498 যখন এলো, খারাপ দিকটা যাওয়ার আগে ভালো দিকটা একটু আলোচনা করে দিই, কারণ পরে তো খারাপ দিকে তো আসবে না। আমি বলছি যে ভালো দিকটা, অবভিয়াসলি আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, ধরুন মহিলাদের প্রতি যে আপত্তিকর আচরণ বা যে আক্রমণাত্মক আচরণ, হোস্টিলিটি, ক্রুয়েলটি, যারা এটা করে হাজবেন্ডকে তাদের থেকে আলাদা করে দেখার মানে হঠাৎ প্রয়োজনীয়তা না, হাজবেন্ডকে তাদের আলাদা করে কারণ হচ্ছে, দেখুন বললাম যে ক্রুয়েলটি আপন এ হাউস ওয়াইফ, এর রেসপন্সিবিলিটিটা সব থেকে বেশি তো হাজবেন্ডের। হ্যাঁ, at the same time যেমন হাজবেন্ড, ফ্যামিলি মেম্বার্স অফ দি হাজবেন্ড,
ইনলজ যেমন থাকছে, অ্যাট দ্য সেম টাইম হাজবেন্ডের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি আসছে এখানে। কারণ যদি কখনো এটা মনে হয় যে না, তার বাড়ির লোকেদের দ্বারা তার ওয়াইফ কোনো রকম ভাবে টর্চার হচ্ছে, তার এগেনস্টে প্রতিবাদ করার দায়িত্ব তো হাজবেন্ডের। তাকে প্রোটেকশন, ওয়াইফকে প্রোটেকশন তো অবভিয়াসলি হাজবেন্ডকে দিতে হবে। আমি বলছি না যে তার মানে সে তার বাড়ির লোকেদের, মানে বিষয়টা তাকে নলেজে রাখতে হবে এবং তারই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট হিজ ওয়াইফ। আপনি তো বহুদিন ধরে তো এই ব্যাপারে তো কাজ করছেন, তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে যারা এই রুলের যারা বেনিফিটটা নিচ্ছেন তাদের মধ্যে অর্থনৈতিকভাবে কিছু পার্থক্য আছে, যেমন ধরুন শিক্ষিত অশিক্ষিত গরিব গরিব, মানে কোন শ্রেণীর মধ্যে 498A ইউজ করার টেন্ডেন্সি বা রেকর্ডটা বেশি? অন্তত না, এটা খুব একটা এইভাবে না, ফিনান্সিয়ালি মানে দুটোকে ভাগ করার ব্যাপারটা বোধহয় খুব একটা নেই। না, যেমন বলছি যে গ্রামের যে অশিক্ষিত মহিলা তার পক্ষে 498 জানাটা অত্যন্ত মুশকিল, অথচ শহরের যে শিক্ষিত মহিলা যিনি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তার অ্যাওয়ারনেসটা কিন্তু লিগ্যাল অ্যাওয়ারনেস না। এইটা আমার মনে হয় এখন বর্তমান সমাজে প্রত্যেকটা জায়গায় না বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্প আজকাল লিগালের থেকে করা হচ্ছে গ্রামে গঞ্জে। প্লাস মানুষের মধ্যে কিছুটা হলেও একবারে রিমোট ভিলেজ বলে যেগুলো আমরা মনে করতাম, এখন কিন্তু সেই রিমোট ভিলেজের সংখ্যাটা পাল্টে যাচ্ছে। সেখানে পঞ্চায়েত থাকছে, সেখানে ধরুন আদার্স কমিউনিটির লোকজন থাকছে এবং সেখানে অ্যাওয়ারনেসটা কিন্তু অনেকটাই বেড়েছে, যেটা থেকে অন্ততপক্ষে এটা বলা যাবে না যে গ্রাম বা শহরের মধ্যে 498-এর রিফ্লেকশনটা শহরে খুব ভালো আর গ্রামে খারাপ। নট দ্যাট, আমার তো মনে হয় না সেরকম। সেই অভিজ্ঞতা নিরীক্ষে অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু তাহলেও বলি যে ধরুন 498 এর আগে যে রুলগুলো ছিল, মানে হোয়াট 498A, মানে হোয়াট ডিফারেন্স 498A মেড? না, 490 বললাম যে একটা স্পেসিফিক জায়গায় এনে দিয়েছে, আগে কি ছিল স্ক্যাটার্ড ছিল। না, যে অন্যান্য যে ক্রুয়েলটি কেস, সেই ক্রুয়েলটি কেসে মহিলার হয়ে যে কেসটা যিনি লড়বেন, মহিলাকে তো নিজের খরচেই তো লড়তে হতো। না, আপনি তার কোনো মানে নেই। আপনি এখন আমাদের লিগাল সিস্টেম আছে, আপনি লিগাল, যদি কেউ মনে করে আর্থিকভাবে আমার পক্ষে পার্সোনালি মামলা করাটা, প্রথমত দেখুন 498-এর মামলা কগনিজেবল অফেন্স এবং পুলিশ কেস স্টার্ট হয়। যে কোনো, সে আপনি গরিব হন বা বড় লোক হন, পুলিশ কেস স্টার্ট হওয়ার পরে আপনার তো খরচা থাকে, গভর্নমেন্ট তো সমস্ত দায়িত্ব নিয়ে নেয় খরচার, সেক্ষেত্রে আপনার পার্সোনালি খরচা করার তো প্রশ্নই আসে না। কিন্তু আপনি যদি মহিলাদের কথা বলেন, শুধু তো 498 নয়, তার সঙ্গে ধরুন 125 আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে, এইগুলো হয়তো পার্সোনাল, কিন্তু তার জন্য এই নয় আপনি আর্থিকভাবে যদি মানে কমজোরি হন, তার জন্য আমাদের গভর্নমেন্টের লিগাল এড সার্ভিস আছে। আপনি লিগাল এডে যদি অ্যাপ্লাই করেন তাহলে লিগাল এড আপনাকে লয়ার প্রোভাইড করছে। স্যার, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিস্টেম? যে এখন ধরুন 498, কোনো একজন মহিলা মনে হচ্ছে তার কেসটা 498-এর উপযুক্ত, তো এবারে তিনি কোথায় গিয়ে কিভাবে প্রসিডিউরাল ব্যাপারটা একটু বুঝে নিই। এগুলো দেখুন, তারপরে কি করে আলটিমেটলি কেসটা স্টার্ট হচ্ছে? দুরকম আমাদের কেসের মানে কমপ্লেন লজ করার দুটো সিস্টেম। একটা হচ্ছে আপনার কমপ্লেন, লিখিত কমপ্লেন নিয়ে আপনি ডাইরেক্ট থানায় যেতে হবে আপনাকে, এবং মহিলাদের ক্ষেত্রে আরও একটু সুবিধা হয়েছে, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওমেন পিএস করে দিয়েছে, ফলে টর্চার আপন দি ওমেন সেই ম্যাটারগুলো ডিল করছে ওমেন পিএস। ফলে 498-এর মামলাটা আপনি ক্যাজুয়ালি ইজিলি আপনি ওমেন পিএসে গিয়ে যদি সাবমিট করেন, কেস স্টার্ট হয়। এবার আমি ফর দি সেক অফ আর্গুমেন্ট আমি বলছি কন্ট্রাডিক্টরি, যে কোনো কারণে হলো না, ইন দ্যাট ইভেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী যে স্টেপ, আপনি কোর্টে আসবেন এবং যে ডিস্ট্রিক্ট রিকনসিলিয়েশন বা কোনো হ্যাঁ তাও করে। থানাগুলোতে আপনি কমপ্লেন করলে থানারা সেই ম্যাটারটাকে অনেক সময় আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সেলে পাঠিয়ে দেয় ফর রিকনসিলিয়েশন। যদি রিকনসিলিয়েশন ফেল করে তখন ডিস্ট্রিক্ট লিগাল সেল সঙ্গে সঙ্গে সেটাকে আবার থানায় ব্যাক করিয়ে দেয় যে ঠিক আছে আমরা তো পারলাম না, এবার লিগাল প্রসিডিওর যা হবে আপনারা দেখুন।
এইরকমভাবে আছে। দেখুন, সিস্টেমে সব রকম আছে। এবার প্রশ্নটা হচ্ছে আপনার উপরে, আপনি কোন সিস্টেমটাকে অ্যাডাপ্ট করবেন। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। তো নেক্সট কোশ্চেন আছে, কারণ আমাদের তো চটপট কিছু কিছু ইস্যু। ধরুন 498-এ একজনের ইন্ডাইটমেন্ট হয়ে গেল, তার পানিশমেন্ট হলো, তাহলে কি ডিভোর্সটা অটোমেটিক? কারণ আফটার অল ওয়াইফের না, ডিভোর্সটা কে চাইবে? ওয়াইফ না, সাজা হলে তো হাজবেন্ডের হবে, তাহলে বেনিফিট হলো, তার বেনিফিট তো নিতে হবে ওয়াইফকে। তাহলে ওয়াইফ কি সেক্ষেত্রে ডিভোর্স চাইছে সেটা দেখতে হবে। হওয়ার পরে কি আর রিলেশনটাকে কি আর পুরোনো জায়গাতে নিয়ে যাওয়া যায়? এটা ডিপেন্ড করছে, দেখুন, মেন্টালিটির ওপরে। ওয়াইফ সেক্ষেত্রে হাজবেন্ডের সঙ্গে থাকবে কিনা, হাজবেন্ড সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, এটা ডিপেন্ড করছে সেই সিচুয়েশনের উপর। বলছো যে লিগালি না, লিগাল এর কোনো না লিগালি কোনো বাইন্ডিংস নেই, যে ডিভোর্সটা অটোমেটিক না। আচ্ছা, তাহলে এটা যদি ব্যাপার হয়, তাহলে এই যে 498A কেস আর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তার আন্ডারে যে কেস, এগুলো কি কনকারেন্ট না এটা আলাদা আলাদা? না, আলাদা, দুটোই আলাদা। 498 হচ্ছে ক্রিমিনাল অফেন্স, এবং সেক্ষেত্রে পুলিশ অ্যাকশন হয়, পুলিশ কেস স্টার্ট হয়। কিন্তু ডিভি অ্যাক্ট, অর্থাৎ আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা, হ্যাঁ, সেটা কিন্তু আপনার এভাবে হয় না। এটা সিস্টেমটা আলাদা। এটা আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন এবং ডিভিশনে, ধরুন একজন প্রোটেকশন অফিসার থাকে, তিনি কমপ্লেনটা পেলে প্রাইমারিলি উনি একটা এনকোয়ারি করেন। এনকোয়ারি করার পরে উনি কিছু রেকমেন্ড করেন যে এই মেয়েটাকে এই ধরনের রিলিফ যাতে কোর্ট দেয়, তার জন্য তাকে রেকমেন্ড করে, নট দ্যাট উনি কোনো অর্ডার পাস করেন না। সেইটা কোর্টে আসে, তখন সেটা অ্যাজ এ মিস কেস, অর্থাৎ খোরপোশের মামলার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর ওয়াইজ এটা চলে। এটা প্রাইভেটলি করতে হয়, এটা প্রাইভেটলি করতে হয়, এটা পুলিশ কেসের সঙ্গে সম্পর্ক না। এই 498 এর কেসে মেইনটেনেন্সের ব্যাপারটা কি, মানে ডিউরিং কেস না, 49 মানে কেসটা তো পরবর্তীকালে বাতিলও হয়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে। তো মানে সেক্ষেত্রে মানে ধরুন মেইনটেনেন্সের ব্যাপারটা কি হয়? না, মেইনটেনেন্সের সঙ্গে 498 এর কেসে কোনো সম্পর্ক নেই। আপনি 498 না করেও মেইনটেনেন্স চাইতে পারেন, আবার 498 করেও মেইনটেনেন্স চাইতে পারেন। 498 এর মামলা খারিজ হয়ে গেলে আপনার মেইনটেনেন্সের উপর তার কোনো এফেক্ট হবে না। এবার স্যার, এবার চলে আসি যে আপনি প্রথম দিকে যে মানে যে ব্যাপারটা চাচ্ছিলেন, অর্থাৎ এর যে ফ্লিপ সাইড, নেগেটিভ সাইডটা সম্পর্কে আপনার তো অভিজ্ঞতা তো। অবশ্যই আমার অভিজ্ঞতা নয়, সুপ্রিম কোর্টের অবজারভেশন পর্যন্ত আছে যে দেখা গেছে কি, ধরুন কোনো একটি মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে টর্চার হয়েছে, আমি ধরে নিলাম ফ্যাক্ট, কে টর্চার করেছে, হয়তো হাজবেন্ডের দ্বারা টর্চার হয়েছে, কিন্তু তারা যখন মামলা করছে তখন কি করছে, টোটাল ইনলসকে জড়িয়ে দিচ্ছে। কিরকম, ধরুন ওই বাড়িতে হাজব্যান্ড আছে এবং মাদার ইন ল আছে কি ফাদার ইন ল আছে, অথচ যখন মামলা হচ্ছে ওই সুযোগটাকে কাজে নিয়ে কি করছে না, বিবাহিত ননদ কিংবা তার মামা মাসি কাকা কাকি, যেহেতু তাদের সঙ্গে ফ্যামিলিগত রিলেশন আছে, আর ফ্যামিলি মেম্বার অব দি হাজব্যান্ড, ইনলজ এর মধ্যে তারা পড়ছে, এই যে false complaint to harass the husband, এইটা বাজে। এটার জন্য কি হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক জেনুইন কেস তখন মনে হয় কি জানি এটা হয়তো ফলস হতে পারে, এরকম একটা ভিউ চলে আসছে। এই নেগেটিভনেসটার জন্য পজিটিভ দিকটা অনেকটা মার। তাহলে ছেলেরা কি ধরে রাখা যায় যে ইজি প্রে ফর 498A? না, সেটা নয়, 498 এ সাজাও হয়। তারা বলছে ইজি প্রে বলছে যে সহজেই তাদের বিপদে পড়ার সম্ভাবনা। না, সেটা তো আছেই, যে কোনো মেয়ে যখন তখন যদি মানে লিগালি ম্যারিড ওয়াইফ যে কোনো সময় একটা কমপ্লেন দিতেই পারে। এখন দেখুন আমাদের ইনভেস্টিগেশন সিস্টেমটা খুব প্রবলেম হচ্ছে, আমাদের যখনই একটা কমপ্লেন পায়, কমপ্লেনটা পেয়ে একটা কেস স্টার্ট করে, কিন্তু তার আগে যদি একটা এনকোয়ারি করে, এবং এনকোয়ারি করে যদি এরকম মনে হতে পারে যে না এই কমপ্লেনটা ফলস, কমপ্লেনের মধ্যে কোনো সারবত্তা নেই, তাহলে তো সেই কেসটা স্টার্ট নাও হতে পারে। তো এই সিস্টেমটা নেই, কারণ হচ্ছে যেহেতু একটা মেয়ে
হ্যাঁ, সে একটা কমপ্লেন করেছে, তাহলে তো আমাদের এখান থেকে থানা বা প্রসিকিউশন সাইড বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড, তো স্টিগমাটাইজড তো হয়েই যাচ্ছে, তার গায়ে তো একটা স্টিগমা তো লেগেই থাকছে। আর সেটা কিছু করার নেই, সেটা আর কি করবেন না, সে ফলস হোক আর যাই হোক না কেন। তবু একটা বলি, ধরুন আপনার অভিজ্ঞতা থেকেই বলছি, যে ধরুন অনেক ইনোসেন্ট ছেলে আছে যারা হয়তো অকারণে, হয়তো অথবা বলতে পারেন 490 মেবি বিট টু মাচ ফর হিম, এমন একটা কেস করে দেওয়া হলো। তো এক্ষেত্রে আইনি যে সাবধানতা, লিগাল প্রিকশন, দেখুন প্রিকশন বলে আপনার এগেন্সে কেস স্টার্ট হলে এখন তো একটা খুব সুন্দর অবজারভেশন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের হয়ে আছে, যেটা হচ্ছে 41A বলে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনারা জানেন। 41 এটা হচ্ছে যে 7 বছর অবধি সাজা যে ধরনের যে সকল ক্রিমিনাল কেসে আছে, পুলিশ কেসে, তাতে বলছে যে যাতে এই 41A একটা নোটিশ ইস্যু করা আসামিদেরকে, সেই আসামিদেরকে ডাকা, তাদের কাছেও শোনা, আমার মনে হয় ইটস এ ভেরি গুড মানে এফেক্ট। হ্যাঁ, যাতে যারা নিরপরাধ, এই যে কথাটা আপনি বলছিলেন যে ভিক্টিমাইজড হচ্ছে, এই ভিক্টিমাইজড হওয়াটা থেকে যাতে তাদেরকে সেভ করা যায়, যার ফলে কি হয়েছে এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই পুলিশ তাদেরকে ইন্টারোগেট করে জানতে পারছে যে না, যেভাবে কেসটা করা হয়েছে, যে লেভেল অফ অ্যালিগেশন, সেটা ঠিক না। তার মানে 498 মানে যে মানে অটোমেটিক অ্যারেস্ট ব্যাপারটা আপনার না, এখন সেই জায়গায় কিন্তু আর নেই, মানে সেটা না আছে। যদি তার সঙ্গে ধরুন সেশনস ট্রাভেল অফেন্স থাকে, ধরুন 307 আছে, সেক্ষেত্রে পুলিশের কাছে অপশন আছে, পুলিশ ডাইরেক্টলি অ্যারেস্ট করতে পারে, কিন্তু পুলিশ ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অপরচুনিটি এখন দেয় হাজবেন্ডের সাইডকে, যে তোমার যদি কিছু বক্তব্য থাকে তুমি এসে বলতে পারো। আচ্ছা, 498 এর কেস ধরুন শেষ পর্যন্ত দেখা গেল দ্যাট ওয়াজ দ্য ফলস কেস, কোনো কিছু ছিল না, তাহলে সেক্ষেত্রে যিনি অভিযোগ করেছিলেন তার কোনো রকম কিছু রিপার্কেশন তার না, দেখুন এগুলো না অনেক কিছু ডিপেন্ড করে। অনেক সময় একটা জেনুইন কেসটাও প্রুভ করা যায় না। কেন? অনেক সময় ল্যাক অফ এভিডেন্স হয়। অনেক সময় ধরুন একটা মেয়ে, সে ডকে দাঁড়িয়ে যে সাক্ষী দিচ্ছে, হয়তো তার কিছু ল্যাকুনা থেকে গেল, কারণ সে হয়তো অনেক সময় আইনগতভাবে কম্প্রিহেন্সিভলি যদি দেখা যায়, কম্প্রিহেন্সিভলি আফটার কনসিডারিং অল এভিডেন্সেস, কম্প্রিহেন্সিভ দেখা হলে ইট ইজ দ্য বোগাস কেস। না, সেক্ষেত্রে দেখুন ডিফামেশনের যে গল্পটা আসে, সেটা ক্রিমিনাল কেসে হেরে গেছে বলে ডিফামেশন, এটা খুব টাফ বিষয়। উল্টো না, তার এগেনস্টে মানে 211 প্রভিশন সেটা অন্য, সেটা হচ্ছে যদি পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে ফলস, সেক্ষেত্রে পুলিশ তার এগেনস্টে 211 আইপিসিতে অ্যাকশন নিতে পারে। আমার এগেনস্টে 498 হয়েছে, যে অভিযোগকারী সে ওই অভিযোগটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। না, প্রমাণ ব্যর্থ হচ্ছে যে আফটার টেকিং এভিডেন্স, সেক্ষেত্রে তো তার এগেনস্টে অ্যাকশন নেওয়া যাবে না। কারণ হচ্ছে আমি বললাম ল্যাক অফ এভিডেন্স তো হতেই পারে, অনেক ভালো লোকই সাক্ষী দিতে এসে প্রপার ওয়েতে সাক্ষী দিতে পারে না, তার বেনিফিট অফ ডাউট অ্যাকিউজডের পক্ষে চলে যায়। এবারে আর প্রায় শেষ করে এনেছি, আরো গোটা কয়েক র্যাপিড ফায়ার আমাকে করতেই হচ্ছে। যে 498 আজকে ধরুন 20 বছর 25 বছর সংসার করার পরে 498 যদি হয়, তাহলে তার লিগাল বা আদার ভ্যালিডিটি কিরকম? না, ভ্যালিডিটি থাকতেই পারে, 20 বছর পর 498 হবে না এর তো কোনো মানে নেই। আপনার টর্চারটা তো যে সময়ে হবে সেই সময়ে মামলা হবে, মানে সি ইজ পার্ট এন্ড পার্সেল অফ দি ফ্যামিলি অলরেডি 20 ইয়ার্স। না, হতে পারে। তারপরে এরকম ঘটনা তো আচ্ছার ঘটছে যে 20 বছর পরে ফ্যামিলি ভেঙে যাচ্ছে, সেটার জন্য 498 এর উপর কোনো এফেক্ট আসবে না। আর কজ অফ অ্যাকশন, ধরুন আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ, সেই ঘটনা থেকে কতদিনের মধ্যে আপনার এই কেস? না, এটা ডিপেন্ড করে, মানে 498 এর ক্ষেত্রে এরকম কোনো লিমিটেশন কিছু, মানে ওভারঅল রিলেশন এটা হচ্ছে 304B এর ক্ষেত্রে আছে উইদিন 7 ইয়ার্স, কিন্তু ওই উইদিন 7 ইয়ার্স যেটা বলছে যে ডাউরি ডেথ যেটা আমরা বলি, হ্যাঁ, যে মানে
অধিক পণ চেয়ে যে টর্চার, তার জন্য যদি কোনো মেয়ে মারা যায় বা তাকে মারা করা হয়, সেক্ষেত্রে 304B, বাট নট দ্যাট যে 498 এর ওপর উইদিন 7 ইয়ার অফ দি ম্যারেজ আপনাকে 498 করতে হবে, দ্যাট নট দ্যাট। আচ্ছা, তাহলে এনসিআরবি যে রেকর্ড, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তারা কি বলছে যে 498 এর পরে ডাউরি কেসের সংখ্যাটা কি আগে থেকে কম না বেশি, না একই রকম, মানে এনি এফেক্ট? না না, এর ওপর কোনো এফেক্ট নেই। 498 প্রতিনিয়ত শয়ে শয়ে মামলা ফাইল হচ্ছে। এইবারে আমি আমার লাস্ট কোশ্চেনে আসি। ধরুন 498-কে অ্যাভয়েড করার জন্য বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা দুই সাইডের যে তাদের প্রতি, মানে আউট অফ ইউর লং এক্সপিরিয়েন্স অ্যাজ এ সিনিয়র অ্যাডভোকেট, আপনার মেসেজ কি, যে তারা কি করে তাদের? দেখুন, এটা 498 এর জন্যই যে মেসেজ দিতে হবে তার কোনো মানে নেই। মেসেজ তো সবসময় যাবে যে ভুল বোঝাবুঝি সংসারে হবেই, সেই ভুল বোঝাবুঝিটাকে যাতে নিজেরা বসে, কিংবা যদি দেখা যায় যে সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ মানুষ কিংবা কোনো সিনিয়র মেম্বার অফ দি ফ্যামিলির হেল্প নিতে হয়, নিয়ে, এবং তার থেকেও বড় কথা একটা জায়গায় এসে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। মানে মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি মনে করে যে আমি আমার ইগো থেকে সরবো না, তাহলে তো শেষ পর্যন্ত ল্যান্ড আপ ইন কোর্ট। ইয়েস। তো সেই কারণে যদি দেখুন, দুজন যদি কি বলবো কোয়ালিফাইড মানুষ হয়, কোয়ালিফাইড মানে শিক্ষিত হতে হবে। ইউনিভার্সিটির দুই প্রফেসর, হাজব্যান্ড ওয়াইফ প্রফেসর, একে অপরের আইএস অফিসার, একে অপরের। ওই জন্যই তো বলছি যে যদি প্রকৃত মানে শিক্ষিত এবং মানে কি বলবো একটা সুচিন্তিত মনোভাবের লোক হয়, তারা এটা সুচিন্তিতভাবে করে যদি থাকতে চায়, এবং তাদের মধ্যে যদি থাকতে চাওয়ার একটা মানসিকতা থাকে। অনেক সময় হয় কি জানেন তো, ভেঙে যাওয়ার কারণ হচ্ছে থাকতেই চায় না। সেক্ষেত্রে আপনি যতই চেষ্টা করুন সেটা তো জোড়া লাগাতে পারবেন না। কিন্তু এটা তো সবসময় এই নয় যে সবাই থাকতে চায় না, অনেক ক্ষেত্রে সত্যি সত্যি একটা ভুল বোঝাবুঝি একটা প্রবলেমের জন্য থাকতে পারে না। তো আমাদের বক্তব্য হচ্ছে এইসব ক্ষেত্রে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে, তার ফ্যামিলি মেম্বারকে এগিয়ে আসতে হবে, এবং একটা গুড জেস্চার দেখাতে হবে যাতে ফ্যামিলিটা আবার নতুনভাবে ইন্টারভিউ। আপনার কাছে একটা সুইট এক্সপিরিয়েন্স জানতে চাইবো যে আফটার ফাইলিং অফ 498 এ কেস, the relation was again brought back to normal এবং they were living happily। এই ধরনের কোনো কেস প্রচুর এই একটা অন্তত উদাহরণ দিন যাতে এত গল্পটা মানে ছড়িয়ে যায়। না, আমি বলি প্রচুর মামলা যেখানে ধরুন 2 বছর 4 বছর 5 বছর মামলা চলছে। যেমন আমি ওইটাই বলছি, গতকালই একটি হাজব্যান্ড ওয়াইফকে আমরা বাড়ি পাঠালাম এবং সেক্ষেত্রে কোর্টের হেল্প নিলাম। কোর্টকে একটা দরখাস্ত করলাম যাতে কোর্ট সেটা রেকর্ডভুক্ত রাখে যে ওরা আবার বাড়ি গেল। 6 বছর পর পাঠালাম, হাজব্যান্ড এসেছিলো, হাজব্যান্ডকে একটু বোঝালাম যাতে যা হয়েছে হয়েছে সেগুলো ভুলে গিয়ে আবার নতুন করে। তো এই রকমভাবে আপনার যেমন ডিভোর্সের মামলায়, ধরুন ডিভোর্সের মামলা চলতে চলতে প্রত্যেকটা ডিভোর্সের মামলায় একটা স্টেজ আসে যেখানে একটা ডেট পড়ে শুধু রিকনসিলিয়েশনের জন্য। তো রিকনসিলিয়েশন শুধু যে সবসময় কোর্টই করে তা নয়, আমরা উভয় পক্ষের লয়াররা থেকে চেষ্টা করি যাতে মিটে যায়। যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকে আমরা নিজেরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করি, আর যদি কিছু না হয় কোর্টও চেষ্টা করে, লিগাল এড চেষ্টা করে। আমরা সবসময় চেষ্টা করি যাতে মানে প্রতিটা ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে আবার রিইউনিয়ন করানো যায়। স্টেট যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কি এতটাই সিম্প্যাথেটিক? অবশ্যই চেষ্টা করে। এটা তো এর আগে মানে ধারণা ছিল যে একটা অভিযোগ জমা করা মানে তাকে অ্যাবসকন্ড করতে হবে। না, তা নয়। স্টেটের দেখুন, পুলিশ অনেক সময় কাজ করে, ঠিক কথাই, কিছুটা বাধ্য হয়েও করে, কেননা করলো না বলে আবার অ্যালিগেশন উঠে যায়। কিন্তু পুলিশ, ধরুন একটি মেয়ে অভিযোগ করলো, পুলিশ ভাবলো যে দেখি যদি কিছু করা যায় কি না, তার জন্য কিছু সময় যায়। সেক্ষেত্রে মেয়েটা হয়তো গিয়ে তার সুপিরিয়ারদের অভিযোগ করলো, দেখুন আমি কতদিন ধরে বসে আছি, পুলিশ কিছুই করছে না। কিন্তু তখন পুলিশ বাধ্য হয়, বাবা আমার দরকার নেই মিউচুয়াল করার, নে বাবা আমি কেস স্টার্ট করে দিচ্ছি। তো এই বিষয়টা থাকে, প্রবলেমটা থাকে। স্যার, উইথ ইওর পারমিশন, আপনার যে লেডি যে জুনিয়রসরা আছে তাদের কাছ থেকে 498 সম্পর্কে একটু মতামত নিয়ে নিতে পারি? হ্যাঁ, নিন।
498 সম্পর্কে হোয়াট ইজ ইউর ভিউ? খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছেন উনি আপনাদের সামনে তুলে ধরার। আচ্ছা, তাহলে ইট ওয়াজ অলসো এ লার্নিং সেশন ফর ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য টাইম। থ্যাংক ইউ। আপনার যারা আছে তাদের সবাইকে একটু বলবেন যাতে তারা এই চ্যানেলটার আপনার এই অনুষ্ঠানটা দেখে। আমি আপনার কাছে লিঙ্ক অতি অবশ্যই পাঠিয়ে দেবো। নমস্কার। থ্যাংক ইউ।